আজকের ভিডিওটিতে আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্ব বা লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন সম্পর্কে আলোচনা করব। তো তত্ত্বটি এই 1909 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার এই তত্ত্বটি দেন। আর এই তত্ত্বের যে মূল কথা সেটা হচ্ছে যে শিল্প সেখানেতেই গড়ে উঠবে যেখানেতে কাঁচামাল, শ্রমিক, পরিবহন প্রভৃতির জন্য সবচেয়ে কম খরচ হবে। অর্থাৎ শিল্পের সঠিক অবস্থানের জন্য প্রয়োজন ন্যূনতম ব্যয়সূচক স্থান। অর্থাৎ শিল্পপতি সেখানেই শিল্প স্থাপন করবেন যেখানেতে তার শিল্পের জন্যে এই কাঁচামাল, শ্রমিক, পরিবহন এই প্রভৃতির জন্যে সবচেয়ে কম খরচ তাকে করতে হয়। তো এটাই হচ্ছে আলফ্রেড ওয়েবারের এই তত্ত্বের মূল কথা। তো এবারেতে আমরা এই তত্ত্বের কিছু অনুমান সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ তত্ত্বটি কোন জায়গাতে সবথেকে ভালো প্রযোজ্য হবে, কোন অঞ্চলেতে সবথেকে ভালোভাবে এই তত্ত্বটি কাজ করবে, এই তত্ত্বের বিভিন্ন মানে যে কথাগুলো ওয়েবার বলেছেন, তো সেইটার জন্যে ওয়েবার কিছু আগে থাকতে পূর্ব নির্ধারিত অনুমান সম্পর্কে আমাদেরকে বলেছেন। তো সেই অনুমানগুলোকে আমাদের জানতে হবে। তো প্রথম যে অনুমানের কথা ওয়েবার বলেছেন সেটা হচ্ছে, দেখো যে যেখানে শিল্পটি গড়ে উঠবে সেই অঞ্চলটি একটি স্বাধীন সার্বভৌম সরকারের অধীনে থাকবে। সেখানকার ভূপ্রকৃতি হবে একরকম, জলবায়ু সমপ্রকৃতির, অধিবাসী একই সম্প্রদায়ের এবং তাদের কর্মদক্ষতাও হবে একই রকম। মানে ওয়েবার একটি সম প্রকৃতির অঞ্চলের সমতা ভিত্তিক, সব কিছু দিকেই একটা সমতা থাকবে সেই রকম একটা অঞ্চলকে উনি কল্পনা করছেন। এবারেতে দেখো তার পরের যে অনুমানটি রয়েছে সেটা হচ্ছে যে এই শিল্পক্ষেত্রে ব্যবহৃত শিল্পে ব্যবহৃত যে প্রাকৃতিক কাঁচামাল, এটা ওয়েবারের মতে দু প্রকারের হয়ে থাকে। আর সেটা হচ্ছে, একটা হচ্ছে সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল আর একটা কেন্দ্রীভূত কাঁচামাল। তো সর্বত্রপ্রাপ্ত কাঁচামাল হচ্ছে সেইগুলো যেসব কাঁচামাল পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায়। যেমন দেখো জল, মাটি, বাতাস, সূর্যলোকের মতন এই যে প্রাকৃতিক সম্পদগুলো, এগুলো সব ক্ষেত্রে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায় এগুলো। আর সেই কারণেতে এই শিল্পের অবস্থান নির্ণয়েতে এই ধরনের যে কাঁচামালগুলো হয়, অর্থাৎ এই সর্বত্র প্রাপ্ত কাঁচামালগুলো, সেভাবে কোনো প্রভাব নেই। কিন্তু কেন্দ্রীভূত যে সমস্ত কাঁচামালগুলো হয়, যেমন দেখো এই যেগুলো আর কি বিশেষ বিশেষ জায়গাতে কেন্দ্রীভূত অর্থাৎ পাওয়া যায়, যেমন খনিজ সম্পদ, কয়লা, আকরিক, লোহা বা তেল, আহ, তুলো, পাট, রাবারের মতন যে সমস্ত সম্পদ যেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে কেন্দ্রীভূত। এগুলো পৃথিবীর সব জায়গাতে সমানভাবে পাওয়া যায় না। তো যে কারণেতে শিল্পের অবস্থানের উপরেতে এই ধরনের যে সম্পদগুলো হয়, এই সম্পদ মানে এই যে কাঁচামাল যেগুলো হয়, যেই যে সমস্ত শিল্পে এই কয়লা, আকরিক, লোহা বা খনিজ ভিত্তিক যে সমস্ত বা এই কেন্দ্রীভূত কাঁচামালকে ব্যবহার করা হয়, তো সেইখানে সেই সব শিল্পের অবস্থানের উপরেতে এই ধরনের কাঁচামাল বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। এবারেতে অনুমান পরের যে ৩ নাম্বার যে অনুমানটি যেটা ও এবার করছেন সেটা হচ্ছে, দেখো যে শ্রমিকেরা এক নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে আসবে এবং তাদের যোগানো মজুরি হবে নির্দিষ্ট। পরের অনুমানটিতে উনি বলছেন যে পরিবহন ব্যয় নির্ভর করবে জিনিসের ওজন এবং তা কতদূর থেকে আনা হবে এই দুটি বিষয়ের উপরেতে। আর ৫ নম্বর অনুমানেতে উনি বলছেন যে শিল্পে যে দ্রব্য উৎপাদিত হবে বাজারে তার চাহিদা সীমাহীন থাকবে। আর বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক হবে। এই ৫টা গুরুত্বপূর্ণ অনুমানের কথা ওয়েবারের তত্ত্বে থেকে আমরা জানতে পারি। এবারেতে এর পরের যে পার্টটা যেটা রয়েছে, দেখো সেটা হচ্ছে যে এই তত্ত্বের একদম যে মূল যে বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই যে শিল্প স্থাপনের পক্ষে সবথেকে অনুকূল জায়গা কোনটা? বা কোন জায়গাতে শিল্প স্থাপন করলে শিল্পপতি সবথেকে বেশি লাভজনক হতে পারে? তো ৩ টে দিকের কথা উনি বলেছেন, ৩ টে অবস্থার কথাও এবার বলছেন। দেখো যে যেখানেতে পরিবহন ব্যয় সবথেকে কম, ন্যূনতম পরিবহন ব্যয় এখানেতে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে শ্রমিকের মজুরি সবথেকে কম, যেখানেতে শ্রমিককে কম মজুরি দিতে লাগবে। শ্রমিকের পিছনেতে বেশি টাকা খরচ করতে লাগবে না। আর যেখানেতে বিভিন্ন রকমের শিল্প একসঙ্গে গড়ে ওঠার ফলে সৃষ্ট অর্থনৈতিক সুযোগ সুবিধা খুবই বেশি।
তো এই ৩ টে অনুকূল পরিস্থিতি আছে, যে পরিস্থিতি এই শিল্প স্থাপনের পক্ষে সবথেকে বেশি কার্যকরী। এবারেতে দেখো এখানেতে ওয়েবার আ আরো কতগুলি বিষয়ের উপরেতে আলোকপাত করেছেন তার তত্ত্বে। যেমন দেখো এই শিল্পের অবস্থানের উপরেতে কাঁচামালের প্রভাব কী? তো এটাকে আমাদের মানে আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে এই বিশুদ্ধ এবং অবিশুদ্ধ যে কাঁচামাল, কারণ ওয়েবার কেন্দ্রীভূত কাঁচামালকেও আবার দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। তো এই ২ রকমের কাঁচামাল এবং শিল্পের অবস্থানের উপরেতে এই কাঁচামালের প্রভাবটা কী সেটা আমাদেরকে বুঝতে হবে। ১ম এ আসি হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। তো বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে সেই সমস্ত কাঁচামাল যেগুলো শিল্পজাত দ্রব্যে পরিণত করলেও তার ওজন কমবে না, একই থাকবে। তাদেরকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন দেখো এই তুলো, পাট প্রভৃতির মতন। মানে এগুলো কি হয়, কাঁচামালের যে ওজন থাকে সেই সমপরিমাণই ওজনটা থাকে। মানে এই কাঁচামালগুলোকে যখন শিল্পজাত পণ্যে পরিণত করা হয়। যেমন দেখো এই যে তুলো আছে, ধরো আমি ১ টন তুলো থেকে সুতো তৈরি করব। বস্ত্র বয়ন করার জন্যে সুতো। তো ঠিকঠাকভাবে যদি আমি প্রোডাকশন করি তাহলে দেখবে যে ১ টন তুলোর থেকে ১ টনই মোটামুটি ১ টনের কাছাকাছি হচ্ছে আমরা কি পাবো? সুতো পাবো। তো এটা ওজন কমছে না। পাটের ক্ষেত্রেও ঠিক তাই, যে ১ টন পাট থেকে আমরা মোটামুটি ১ টন পাটজাত দ্রব্যই মোটামুটি প্রস্তুত করতে পারবো। তো এই ধরনের যে মানে যে কাঁচামালগুলো হয় এগুলোকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়ে থাকে। আর কারণটা হচ্ছে যে শিল্পজাত পণ্যে পরিণত করার পর এগুলোর ওজন কোনোভাবে কমে না। আর যে কারণেতে দেখো এই যে বিশেষ করে এই যে বস্ত্রায়ন যে শিল্প যেগুলো হয়, যেগুলোর প্রধান কাঁচামালই হচ্ছে তুলো। তো এগুলো হচ্ছে মানে এই ধরনের যে শিল্প হয়, এই শিল্প মানে এই কাঁচামাল উৎপাদক মানে কাঁচামালটা যেখান থেকে পাওয়া যায়, মানে এই তুলো উৎপাদক অঞ্চলের কাছে গড়ে উঠতে পারে, কিংবা তার থেকে বহু দূরে বাজার এলাকায় গড়ে উঠতে পারে, যেখানেতে এই শিল্পজাত দ্রব্যটির চাহিদা সবথেকে বেশি, যেখানেতে বিক্রি করা হবে। সেই অঞ্চলে গড়ে উঠতে পারে। কারণ এই দুটো যেকোনো জায়গাতে গড়ে উঠতে পারে। নয় কাঁচামালের উৎস অঞ্চলে হতে পারে, আর না হলে তার থেকে দূরে বাজারেতেও হতে পারে। তার কারণটা হচ্ছে এই, যে দেখো এইসব অঞ্চলেতে মানে এইসব অঞ্চলে কাঁচামাল পরিবহনের খরচ ও কাঁচামাল থেকে উৎপাদিত পরিবহনের উৎপাদিত পণ্যের পরিবহনের খরচ একই। যেহেতু ওজন কমে যায় না, সেহেতু এই ধরনের শিল্পের ক্ষেত্রে যেটা হয় কি, যেই মানে এইসব অঞ্চলেতে মানে কাঁচামাল পরিবহনের জন্যে মানে যে খরচটা হয় সেই খরচ আর কাঁচামাল থেকে উৎপাদিত যে পণ্যটা, এই পণ্য পরিবহনের খরচ একই থাকে। মানে আমি এই উৎপাদক অঞ্চলেতে শিল্পটা স্থাপন করলে যা খরচ হবে পরিবহনের জন্যে, আর বাজারেতে বাজার এলাকাতে যদি আমি শিল্পটাকে স্থাপন করি তাহলেও যে খরচটা হবে তো একই থাকবে। তো যে কারণেতে দেখো এই বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক যে সমস্ত শিল্পগুলো হয় সেগুলো মানে কাঁচামালের উৎস অঞ্চল বা বাজারেতে গড়ে উঠতে পারে। এবারে আসি হচ্ছে এই অবিশুদ্ধ কাঁচামালেতে। অবিশুদ্ধ কাঁচামালটা হচ্ছে দেখো যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলে তার ওজন কমে যায়। অর্থাৎ ওয়েটটা লুজ হয়ে যায়। সেই সমস্ত শিল্প মানে সেই সমস্ত কাঁচামালগুলোকে বলা হয় হচ্ছে অবিশুদ্ধ বা ওজন হ্রাসকারী কাঁচামাল। আর এই ক্ষেত্রে যেকোনো মানে এই যে খনিজ ভিত্তিক যে সমস্ত আ কাঁচামাল যেগুলো হয়, যেমন দেখো এই আকরিক, লোহা, তামা এই ধরনের। এমনকি আখ। আখ যে পরিমাণ আখ থেকে আমরা যদি মানে ধরো আখ থেকে যে চিনি তৈরি হয় বা আখের যে রস বের করা হয়, সমপরিমাণ রস বেরোয় না। ১ টন আখ যদি আমরা নিংড়ে ছিবড়ে মানে নিংড়ে যদি আমরা রস বার করি এবং তার থেকে যদি চিনি প্রস্তুত করি তাহলে আমরা ১ টন চিনি কিন্তু পাবো না। ঠিক তেমনই হচ্ছে দেখো এই যে আকরিকের ক্ষেত্রেও ১ টন লোহার আকরিক থেকে আমরা ১ টন লোহা মানে ইস্পাত তৈরি করতে আমরা পারবো না। তো ওজনটা হ্রাস পাবে। মানে কাঁচামালের থেকে সেই যে পণ্যটা উৎপাদন হবে সেই পণ্যের ওজন আর টা কিন্তু কম হবে। তো যে কারণেতে এগুলোকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। আর এই ধরনের যে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী যে সমস্ত শিল্পগুলো হয়, এগুলো কি হয় সাধারণত কাঁচামাল উৎপাদক অঞ্চলেতে গড়ে ওঠে। মানে যেখানে থেকে এই কাঁচামালটা সহজে পাওয়া যাবে। খুব মানে লক্ষ্য করে দেখবে যে এই যে আকরিক যে মানে এই যে লোহা মানে লৌহ ইস্পাত যে শিল্পগুলো হয়, এই লৌহ ইস্পাত শিল্পগুলো সাধারণত কি হয়? না এই যে যেখান থেকে লোহার খনিগুলো মানে যেখান থেকে আকরিক লোহাটা পাওয়া যায় সুলভেতে সেই সমস্ত জায়গাতে এই
লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠে কাঁচামালের উৎপাদক অঞ্চলের কাছাকাছি। তার কারণটা হচ্ছে দেখো যে এই যে এই শিল্পগুলিকে কাঁচামাল পরিবহনের জন্য বেশি খরচ বহন করতে হয় না। কারণ এগুলো খুব ভারী হয়। এই যে মানে ধরো এই আকরিক তামা বা লোহা এগুলো যদি বেশি দূর মানে পরিবহন করে নিয়ে যেতে হয়, তাহলে তার জন্য অনেকটা টাকা পরিবহনের জন্য ব্যয় করতে হয়। ভারী জিনিস হওয়ার কারণেতে। তো যে কারণেতে কি হয় এইগুলো কাঁচামালের উৎপাদক অঞ্চলের কাছাকাছি মানে যেখান থেকে কাঁচামালটা পাওয়া যায় সহজে সেইখানেতে এই শিল্পকেন্দ্রগুলো স্থাপন করা হয়ে থাকে। এটা গেল বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের মানে শিল্পের অবস্থানের উপরেতে প্রভাব। এবারে দেখো ওয়েবারের আরো একটা আ বিষয় এখানেতে আলোকপাত করেছেন যেটা হচ্ছে এই দ্রব্য সূচক বা যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে মেটেরিয়াল ইনডেক্স। তো ওয়েবারের মতে দেখো যে কোনো শিল্প কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে উঠবে নাকি বাজারে স্থাপিত হবে তা নির্ভর করে হচ্ছে এই দ্রব্য সূচক বা এই মেটেরিয়াল ইনডেক্সের ওপরেতে। আর এই দ্রব্য সূচকটা কি দেখো, এই দ্রব্য সূচক হচ্ছে এই মোট কাঁচামালের ওজন আর মোট উৎপাদিত মানে উৎপাদিত দ্রব্য বা পণ্যের ওজনের অনুপাত। মানে যে কাঁচামালটাকে ব্যবহার করা হচ্ছে এই পণ্য তৈরি করার ক্ষেত্রে সেই কাঁচামালের মোট ওজনটা এবং যে পণ্যটা আমরা পাচ্ছি তার মোট ওজনটার অনুপাতটাকেই বলছে হচ্ছে মেটেরিয়াল ইনডেক্স। আর নিচের দেখো এই যে ফর্মুলাটা যেটা রয়েছে এই ফর্মুলাতে ফেলে এই মেটেরিয়াল ইনডেক্স ক্যালকুলেট করা হয়ে থাকে। এবারেতে যেটা এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মেটেরিয়াল ইনডেক্সের মাধ্যমেতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে দেখো যদি এই যে দ্রব্য সূচকের মান ১ হলে ধরো দ্রব্য সূচকের মান 1 হয়েছে। তাহলে কি হচ্ছে দেখো যে শিল্প যেকোনো স্থানে গড়ে উঠতে পারে। আর এই ধরনের শিল্পকে যেটাকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। বিশেষত এই তুলো বা পাটজাত যে মানে 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 তুলো বা পাটকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যে সমস্ত শিল্প, বিশেষ করে বস্ত্রবয়ন শিল্প বা পাট শিল্পগুলো যেকোনো স্থানে গড়ে উঠতে পারে। মানে কাঁচামালের উৎস অঞ্চলেতে বা বাজারেতে। তার কারণটা হচ্ছে এই ধরনের শিল্পের দ্রব্য সূচক হয় হচ্ছে ১। কিন্তু দেখো যদি দ্রব্যসূচকের মান ধরো ১ এর বেশি হলো, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই সমস্ত শিল্পগুলো কাঁচামালের উৎসের নিকট অর্থাৎ মেটেরিয়াল ওরিয়েন্টেড যে হবে আরকি। মানে কাঁচামালের উৎসের নিকট গড়ে উঠবে। সাধারণত দেখা যায় যে লৌহ ইস্পাত শিল্প যেগুলো হয় সেগুলো এই কাঁচামালের উৎসের নিকটেতে গড়ে ওঠে। আর দেখা যায় দেখো যে এই যে দ্রব্যসূচক যদি ১ এর কম হয় তাহলে সেটা বাজারের কাছাকাছি গড়ে উঠবে। অর্থাৎ মার্কেট ওরিয়েন্টেড হবে সেই শিল্প। তো এই ৩ টে জিনিস মনে রাখবে। অর্থাৎ ১ যদি হয় মান এক্সাক্টলি যদি ১ হয় তাহলে যেকোনো জায়গাতে শিল্প গড়ে উঠতে পারে। আর যদি ১ এর বেশি হয় তাহলে হচ্ছে কাঁচামালের উৎসের নিকট গড়ে উঠবে। আর যদি ১ এর কম হয় তাহলে বাজারের নিকট গড়ে উঠবে। এবারেতে আসি দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটার সাহায্যে তোমরা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এই ছবিটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে, এই যে বস্তু সূচকের মান অনুযায়ী শিল্পের যে অবস্থানটা ওয়েবার আমাদেরকে বলেছেন, সেটা আমরা এই চিত্রের মাধ্যমেতে খুব সহজে বুঝতে পারি। যেখানে দেখো এই যে M মানে হচ্ছে বাজার আর R1 আর R2 মানে দুটি কাঁচামাল মানে র মেটেরিয়াল আর P হচ্ছে ন্যূনতম ব্যয় সূচক অবস্থান। এবার দেখো যেটার মেটেরিয়াল ইনডেক্স মানে MI হচ্ছে 1 সেটা যেকোনো জায়গায় গড়ে উঠতে পারে। তো সেই জন্য দেখো এই ত্রিভুজের একদম মাঝখানেতে দেওয়া হয়েছে। তো এই জায়গাটাতে। তারপর দেখো যার হচ্ছে দ্রব্য সূচকের মান হচ্ছে ১ এর বেশি, সেটা হচ্ছে দেখো এই যে কাঁচামাল যেখান থেকে যে অঞ্চল থেকে কাঁচামালটা আরকি নিয়ে আসা হয়, এই R1 এবং R2 তার কাছাকাছি অর্থাৎ এই জায়গাটাতে গড়ে উঠেছে। আবার দেখো যার হচ্ছে মানে মানে মেটেরিয়াল ইনডেক্স ১ এর কম, সেটা দেখো এইখানেতেই বাজার মানে এই মার্কেট এর কাছাকাছি এটা গড়ে উঠেছে। তো এইভাবেই হচ্ছে এটাকে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবারেতে আসি দেখো ওয়েবারের তত্ত্বে আরো একটি বিষয়ের উপরেতে যেটা হচ্ছে পরিবহন ব্যয়। অর্থাৎ শিল্পের অবস্থানের উপরেতে পরিবহনের ব্যয় কিভাবে প্রভাব বিস্তার করে সেটাও আমাদের এই তত্ত্ব আলোকপাত করে। দেখো ওয়েবারের মতে কি বলছে যে পরিবহন ব্যয় ২ রকমের হয়ে থাকে। যেকোনো শিল্পেতে ২ রকমের পরিবহন ব্যয় সাধারণত হয়। কি হয় দেখো একটা হচ্ছে কাঁচামাল আনার। অর্থাৎ কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেই অঞ্চল থেকে কাঁচামালকে শিল্পকেন্দ্রেতে নিয়ে আসা। আরেকটা হচ্ছে এই উৎপাদিত পণ্য বাজারে পাঠানো। অর্থাৎ শিল্পকেন্দ্র থেকে যে পণ্যটা তৈরি করা হচ্ছে তাকে বাজারে পাঠাতে যে আ মানে পরিবহন ব্যয়টা লাগে। সেইটা এই দুটো ব্যয়। একটা কাঁচামাল আনার ব্যয়, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্য বাজারেতে পাঠানোর ব্যয়। এইটা। তো এবারে দেখো এইরকম অবস্থায় কি হতে পারে? এরকম অবস্থাতে দেখো যে কাঁচামাল উৎপাদক অঞ্চলে যদি শিল্প স্থাপন করা হয়
তাহলে কাঁচামাল সংগ্রহের জন্য কোনো পরিবহন ব্যয় লাগবে না। অর্থাৎ আমি সরাসরি কাঁচামাল উৎপাদক অঞ্চল থেকে আমি কাঁচামালটা শিল্পতে পেয়ে যাচ্ছি। আর কি হয় দেখো, যে যদি শিল্পকেন্দ্রটি বিক্রয় কেন্দ্র বা বাজারেতে গড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে শিল্পজাত পণ্য বাজারে পাঠানোর জন্য কোনো পরিবহন লাগবে না। অর্থাৎ আমি সরাসরি হচ্ছে বাজারেতে পাঠিয়ে দিচ্ছি। মানে আমার মানে শিল্পকেন্দ্র থেকে সরাসরি সেটা বাজারে চলে যাচ্ছে। মানে পরিবহন ব্যয়টা আমার লাগছে না সেই অর্থে। একটা পরিবহন লাগছে, যেটা হচ্ছে কাঁচামালকে আমাকে বয়ে নিয়ে আসা। তারপর দেখো, যদি কাঁচামাল উৎপাদক অঞ্চল ও বাজার এই ২ এর মধ্যবর্তী কোনো জায়গায় শিল্পটি স্থাপিত হয়, তখন এই কাঁচামাল ও শিল্পজাত পণ্যের ওজন এবং দূরত্বের উপর পরিবহন ব্যয় নির্ধারিত হয়ে থাকে। আর এই ৩ টে বিষয়কে একসঙ্গে কম্বাইন করে ওয়েবার যেটা বলছেন দেখো, যে শিল্পের অবস্থানের উপরে এই পরিবহন ব্যয়ের প্রভাবে ওয়েবার কি বলছেন, যে ২ টো পরিস্থিতির কথা উনি বলেছেন। এই ২ টো পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে খুব ভালোভাবে, যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারেতে আসি হচ্ছে এই পরিস্থিতিটার সম্পর্কে ব্যাখ্যাতে। এবার দেখো পরিস্থিতি ১ নাম্বার, মানে ১ম পরিস্থিতিতে ওয়েবার কি বলছেন দেখো, যেক্ষেত্রে আ একটি বাজার থাকবে আর একটি মাত্র কাঁচামাল থাকবে। অর্থাৎ এমন শিল্প যেখানেতে একটাই কেন্দ্রীভূত বাজার থাকছে আর একটা প্রধান কাঁচামাল থাকছে এই শিল্পটাতে। এটা মেইন কাঁচামাল যেটা। সেক্ষেত্রে শিল্পের অবস্থান কোথায় হতে পারে? সেক্ষেত্রে দেখো, যে এখানেতে যে যদি কোনো শিল্পজাত পণ্যের একটি নির্দিষ্ট বাজার থাকে, মানে একটাই বাজার নির্দিষ্ট যেখানেতে ওই শিল্পজাত পণ্যটা বিক্রি হবে। আর পণ্যদ্রব্য উৎপাদনের একটি মাত্র কাঁচামাল ব্যবহৃত হয়। মানে প্রধান যে কাঁচামালটা সেই শিল্পতে ব্যবহার করা হয়, যেটা সবথেকে বেশি লাগে, সেটা ধরো যদি একটাই হয়ে থাকে। তো তবে শিল্পটি গড়ে ওঠার অনুকূল স্থানটা কোথায় হতে পারে? প্রথমত দেখো, যে কাঁচামালটি যদি সর্বত্র প্রাপ্ত হয়, মানে সব জায়গায় যদি পাওয়া যায় এই কাঁচামালটা, তাহলে শিল্পটি বাজার বা ভোগ কেন্দ্রে গড়ে উঠবে, কারণ সেক্ষেত্রে পরিবহন ব্যয় লাগবে না। মানে যেহেতু মানে আমি বাজারের যে এলাকাটা যেটা রয়েছে, মানে আম এই ভোগ কেন্দ্রেতে বা বাজারেতে, সেখানেও তো আমি তো এটা পাচ্ছি। কাঁচামালটা তো সেখানেও এভেইলেবল। তো যে কারণে কাঁচামালটাকে আমার বয়ে নিয়ে আসতে হচ্ছে না। মানে কাঁচামাল বয়ে নিয়ে আসার পরিবহন খরচটা আমার লাগছে না। উপরন্তু আমার শিল্পকেন্দ্র থেকে ওই কাঁচামালকে ব্যবহার করে যে পণ্যটা তৈরি হচ্ছে, সেই পণ্যটাকেও বাজারে পাঠাতে আমাকে পরিবহন ব্যয় করতে হচ্ছে না। কারণ আমার শিল্পকেন্দ্রটা বাজারেতেই অবস্থিত। তো যে কারণে দেখো, কোনো পরিবহন ব্যয় লাগবে না। দ্বিতীয় কি হতে পারে দেখো, যে কাঁচামালটি যদি কেন্দ্রীভূত ও বিশুদ্ধ হয়, তাহলে টি কাঁচামাল উৎপাদক অঞ্চলে অথবা বাজারে বা কাঁচামাল উৎপাদক অঞ্চল ও বাজারের মধ্যবর্তী যেকোনো স্থানে গড়ে উঠবে। মানে ফুটলুজ হবে। আর এক্ষেত্রে শিল্পটি যেখানেই গড়ে উঠুক না কেন, পরিবহন ব্যয় সর্বত্র সমান হবে। আর ৩ নম্বরে কি হতে পারে, যে কাঁচামালটি যদি কেন্দ্রীভূত এবং অবিশুদ্ধ হয়, সেক্ষেত্রে শিল্প কেন্দ্রটি কোথায় হবে না, কাঁচামালের উৎসের কাছে গড়ে উঠবে। কারণ এক্ষেত্রে পরিবহন ব্যয় সর্বনিম্ন হবে। মানে এটা। তো এই ৩ টে এই ১ম পরিস্থিতির সাপেক্ষে আমরা ৩ টে আ অবস্থাতে শিল্প স্থাপন করতে পারি। যেটা ও এবার বলেছেন। এবারে আছে ২য় পরিস্থিতি। ২য় পরিস্থিতিতে কি হতে পারে দেখো, যে ২য় পরিস্থিতিতে একটি বাজার হবে। একটি কেন্দ্রীভূত বাজার হবে, নির্দিষ্ট বাজার হবে। আর ২ টো কাঁচামাল হবে। অর্থাৎ সেই শিল্প কেন্দ্রতে ২ টো প্রধান কাঁচামালকে ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে শিল্প কোথায়, কোথায় গড়ে উঠতে পারে? প্রথমত দেখো, যে যখন কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামাল দুটি সর্বত্র প্রাপ্ত হয়, মানে সব জায়গায় যদি পাওয়া যায়, তাহলে পরিবহন ব্যয় সর্বত্র সমান হওয়ার কারণে শিল্পটি বাজারে গড়ে উঠবে। তার কারণটা হচ্ছে বাজারেতেও আমি কাঁচামাল দুটো পেয়ে যাচ্ছি, কারণ যেহেতু সর্বত্র প্রাপ্য সেই কারণেতে। তো যে কারণে সেটা বাজারে গড়ে উঠবে। দ্বিতীয়ত কি হতে পারে দেখো, যে যেসব শিল্পে ব্যবহৃত কাঁচামাল দুটি কেন্দ্রীভূত ও বিশুদ্ধ। দুটো কাঁচামালই হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় এবং বিশুদ্ধ শ্রেণী। সেক্ষেত্রে সেই শিল্পগুলি বাজার বা বিক্রয় কেন্দ্রে গড়ে উঠবে বাজারের কাছে। তার কারণটা হচ্ছে, যে আমার মানে বাজারে পাঠানোর যে পরিবহন খরচটা, সেটা আমার বেঁচে যাবে। ৩ নম্বর কি হতে পারে, যে যেসব শিল্পে ব্যবহৃত কাঁচামাল দুটির একটি সর্বত্র প্রাপ্ত। মানে দুটো কাঁচামালের একটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায়। কিন্তু অন্যটা কেন্দ্রীভূত এবং অবিশুদ্ধ শ্রেণীর। কেন্দ্রীভূত মানে একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যাচ্ছে এবং অবিশুদ্ধ শ্রেণীর। মানে ওয়েট লস, এটা ওজন হ্রাস মানে শীল হচ্ছে কাঁচামাল।
সেক্ষেত্রে শিল্পটা কোথায় হবে দেখো, সেক্ষেত্রে সেই শিল্পগুলো এই অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল কাঁচামালের উৎসের কাছে স্থাপিত হবে। মানে 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 যদি কোনো শিল্পতে দেখা যায় যে একটা কোনো মানে দুটো কাঁচামালের মধ্যে একটা কাঁচামাল যদি অবিশুদ্ধ শ্রেণীর হয়, তাহলে সেই শিল্প কেন্দ্রটা এই কাঁচামালের উৎস মানে যেটা এই অবিশুদ্ধ যে কাঁচামালটি আছে, সেই কাঁচামালের উৎসের কাছেতেই স্থাপন করাটা লাভজনক। চতুর্থত কি হবে দেখো, যে যেসব শিল্পে ব্যবহৃত কাঁচামাল দুটির একটি বিশুদ্ধ আর অন্যটি অবিশুদ্ধ, দুটো কাঁচামাল একটা বিশুদ্ধ একটা অবিশুদ্ধ, আর সেক্ষেত্রে সেই শিল্পগুলি সবসময় অবিশুদ্ধ কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছাকাছি গড়ে উঠবে। মানে অবিশুদ্ধ কাঁচামাল থাকলে দেখা যাবে যে সেই শিল্প সেই অবিশুদ্ধ কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে ওঠাটা সব থেকে বেশি লাভজনক। আর ৫ নম্বরে যেটা বলা হয় দেখো, যে যেসব শিল্পে ব্যবহৃত কাঁচামাল দুটোই কেন্দ্রীভূত আর দুটোই অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল শ্রেণী, সেক্ষেত্রে কাঁচামালগুলি মানে সেই শিল্পগুলি এই কাঁচামাল দুটি থেকে সমদূরবর্তী ন্যূনতম কোনো পরিবহন ব্যয়যুক্ত স্থানে গড়ে উঠবে। এক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, তার কারণটা হচ্ছে এক্ষেত্রে দুটো কাঁচামালই হচ্ছে অবিশুদ্ধ এবং কেন্দ্রীভূত। তাহলে কোনখানেতে শিল্পটা স্থাপন করা হবে? সেক্ষেত্রে করা হয় কি, যে দুটো কাঁচামালের মাঝামাঝি কোনো একটা জায়গাকে বেছে নেওয়া হয়, যেখানেতে এই সবথেকে ন্যূনতম পরিবহন ব্যয়টা করতে হয়। এবং এটা বোঝার জন্য দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটাকে দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো এই যে SR1 আর SR2 যেটা আছে, এটা হচ্ছে প্রথম কাঁচামাল। মানে এই যে SR1 হচ্ছে প্রথম কাঁচামালটা আর SR2 হচ্ছে দ্বিতীয় কাঁচামালটা। আর M হচ্ছে বাজার, যেটা এই ওপরে আছে। আর এক্ষেত্রে দেখো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের অবস্থান দিয়ে আমরা ব্যাপারটাকে মানে বোঝার চেষ্টা করব। এবার দেখো এই যে সমবাহু যে ত্রিভুজ আছে, যেটার মাধ্যমেতে ওয়েবার এই ব্যাপারটিকে বুঝিয়েছেন আমাদেরকে। তো দেখো এখানেতে সমবাহু ত্রিভুজের ৩টে বাহু পরস্পরের মানে যে ৩টে যে পয়েন্ট আছে, এই ৩টে পয়েন্টের মধ্যে দেখো এই যে ১০০ মাইল করে দূরত্ব রয়েছে, মানে সম দূরত্বে এই ৩টে পয়েন্ট অবস্থিত। বা দুটো কাঁচামালই হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল এবং কেন্দ্রীভূত। তো যে কারণে দেখো এই যে ৩ নাম্বার যে এটা যেটা রয়েছে, এক্ষেত্রে দেখো যেটা হচ্ছে যে এই যে কাঁচামাল যেটা রয়েছে এইখানেতে, এই যে দুটো কাঁচামালের সোর্স যেটা রয়েছে, এই দুটো সোর্সের মাঝামাঝি এই যে জায়গাটা যেটা রয়েছে, এই মাঝামাঝি জায়গাতে এই যে এক্স দিয়ে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা সেই শিল্পকেন্দ্রের অবস্থানটা। মানে একটা মাঝামাঝি জায়গাতে যেখানেতে পরিবহন খরচটা একটা ব্যালেন্স থাকে, কম লাগে, সেই রকম জায়গাতে এবং বাজার থেকেও একটা কম দূরত্বের মধ্যে থাকে। দেখো এখানেতে এই 87 মাইল এই জায়গাটাতে অবস্থান করলে 87 মাইল দূরত্ব এখান থেকে লাগছে মার্কেটেতে যেতে। তো এইরকম জায়গাটাকে নির্বাচন করে নেওয়া হয় এই ৫ নম্বর পরিস্থিতির জন্য। মানে ৫ নম্বর যে মানে দ্বিতীয় পরিস্থিতিতে যে ৫ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটার জন্য। আচ্ছা, এবারেতে দেখো আসি হচ্ছে ওয়েবারের তত্ত্বতে আমরা আইসোটিম এবং আইসোডাপেন বলে দুটো বিষয় আমরা জানতে পারি। তো সেই জিনিসটাকেও আমাদেরকে বুঝতে হবে, যেটা শিল্পের অবস্থানের উপরেতে প্রভাব বিস্তার করে থাকে। তো দেখো এই যে শিল্পের অবস্থান নির্ণয়েতে এই পরিবহন ব্যয়ের ভূমিকা বিশ্লেষণ করার সময়তে এই ওয়েবার কি করেছেন, এই সম পরিবহন ব্যয় রেখা যেটাকে আইসোটিম বলছেন ওয়েবার, আর মোট পরিবহন ব্যয় রেখা যেটাকে আইসোডাপেন বলছেন, নামে দুটো রেখাকে উনি কল্পনা করেছেন। তো একটু বিস্তারিত এই ব্যাপারটাকে জেনে নেওয়া যাক। প্রথমে আসি হচ্ছে দেখো এই যে আইসোটিম ব্যাপারটা। আইসোটিম হচ্ছে আর কিছুই নয়, সমপরিবহন ব্যয়রেখা। তো ওয়েবারের মতে শিল্পের দুভাবে পরিবহন ব্যয় হয়, এটা আমরা শুরুতেই জানলাম। তো একটা হচ্ছে শিল্পকেন্দ্রে কাঁচামাল আনতে, আর একটা হচ্ছে বাজারেতে শিল্পজাত সামগ্রী পাঠানোর জন্য। তো এক্ষেত্রে দেখো এখানেতে উনি যে এই যে সমপরিবহন যে ব্যয়রেখাগুলোকে উনি টেনেছেন, এটা হচ্ছে যে এই দেখো এই যে এই যে জায়গাটা, এটা হচ্ছে দেখো ল মানে হচ্ছে এই যে কাঁচামাল উৎপাদক কেন্দ্র এই জায়গাটাতে। আর এইখানটাতে দেখো একটা লোকেশন রয়েছে এই জায়গাটাতে, মানে হচ্ছে বাজার বা মার্কেট এখানটাতে। আর এই যে দেখো সম দূরত্বতে এই যে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০ করে করে দেখো এই যে দূরত্ব যেটা কিমিতে দেওয়া রয়েছে, এই যে দূরবর্তী মানে দূরত্বতে দেখো এই যে যে বৃত্তগুলোকে মানে এই যে টানা হয়েছে, এই যে এককেন্দ্রিক যে বৃত্তগুলো, এই লাল রঙের এই যে লাইনগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে এই আইসোটিম। মানে
এই যে সমপরিবহন ব্যয় রেখা, এটা হচ্ছে তোমার, এই প্রথমটা হচ্ছে এই শিল্পকেন্দ্রে কাঁচামাল আনার, এটা হচ্ছে এই যে কাঁচামাল পরিবহন ব্যয় বা ব্যয়ের আইসোটিম, এইটা যেটা প্রথম যে ছবিটা যেটা রয়েছে, এটা হচ্ছে কাঁচামালকে আনার যে ব্যয়টা করতে হয়, কাঁচামালকে শিল্পকেন্দ্রে আনার জন্য যে ব্যয়টা করতে হয়, সেই পরিবহন ব্যয় রেখা হচ্ছে এইটা, মানে এইটা। আর দ্বিতীয়টা দেখো, যেটা হচ্ছে যে শিল্পজাত সামগ্রী যে বাজারেতে পাঠানোর জন্যে, শিল্পকেন্দ্র থেকে শিল্পজাত সামগ্রী বাজারে পাঠানোর জন্যে যে ব্যয়টা যেটা করতে হয় সেইটা। তো সেটার জন্য দেখো সেমই একই রকমভাবে এটা উল্টো দিক থেকে টানা হয়েছে, অর্থাৎ এই বাজারের দিক থেকে এই লোকেশন বা এই লয়ের দিকে এইখানটাতে সমদূরবর্তী এই আইসোটিমগুলোকে টানা হয়েছে, মানে এই দিকেতে টানা হয়েছে। তো এই দু রকমের আইসোটিম মানে সমপরিবহন ব্যয়রেখা এবার কল্পনা করেছেন, একটা হচ্ছে এই কাঁচামাল আনার, আর একটা হচ্ছে শিল্পজাত সামগ্রী পাঠানোর জন্য। এবারে দেখো আসি হচ্ছে আইসোডাপেন। তো আইসোডাপেনটা হচ্ছে দেখো যে ন্যূনতম পরিবহন ব্যয় নির্ধারণ করার জন্য ওয়েবার কাঁচামালের আইসোটিম এবং উৎপাদিত পণ্যের আইসোটিম যেখানে পরস্পরকে ছেদ করছে সেই ছেদ বিন্দুকে যুক্ত করে আর এক প্রকার ডিম্বাকৃতির রেখা কল্পনা করেছেন, যেটাকে আইসোডাপেন বলা হচ্ছে বা মোট পরিবহন ব্যয়রেখা বলছেন। আর এইখানটাতে এই যে আইসোডাপেন বরাবরই হচ্ছে এই শিল্প স্থাপন করলে, মানে আইসোডাপেনের মান যেখানে সবচেয়ে কম, সেই জায়গাতে শিল্প স্থাপন করার পক্ষে সব থেকে আদর্শ জায়গা। তো এই যে আইসোডাপেনগুলো দেখো, এই যে যে বৃত্তগুলো যেটা রয়েছে দেখো, এই যে দুটো বৃত্তের যেখানে এই লাল রঙের যে সার্কেলগুলো যেগুলো রয়েছে দেখো, যেখানে এখানে যে ছেদ করেছে, এই যে এইখানটাতে দেখো, এই যে এইখান থেকে যে রেখাগুলোকে টানা হয়েছে, এই সমপরিবহন যে ব্যয় যে আইসোটিমগুলোকে টানা হয়েছে, এটা হচ্ছে লোকেশন থেকে মার্কেটের দিকে, আর একটা হচ্ছে এই মার্কেট থেকে মানে এইখান থেকে লোকেশনের দিকে। একটা হচ্ছে কাঁচামালের আইসোটিম, আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের আইসোটিম। এবারে দেখো এই দুটো লাল রঙের যে রেখা যেখানেতে ছেদ করেছে, একে অপরের সঙ্গে যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুকে যুক্ত করে এই যে ডিম্বাকৃতির যে নীল কালার দিয়ে যে ডটের যে রেখাটাকে টানা হয়েছে, এইটা হচ্ছে আইসোডাপেন। এবার ওয়েবার বলছেন যে যেখানেতে এই আইসোডাপেনের মান সব থেকে কম, সেই জায়গাতে হচ্ছে শিল্প স্থাপন করা সব থেকে বেশি লাভজনক। এই যে ছেদবিন্দু যেগুলো রয়েছে, যার উপরে ভিত্তি করে হচ্ছে আইসোডাপেনটাকে টানা হয়েছে, বা দেখতে হবে হিসাব করে যে কোন ছেদবিন্দুতে বা কোন জায়গাটাতে আইসোডাপেনের মান সব থেকে কম, এটাই শিল্প স্থাপনের জন্য সব থেকে আদর্শ জায়গা। তো এই হচ্ছে আইসোটিম আর আইসোডাপেনের ব্যাখ্যাটা। এবারেতে আসি হচ্ছে দেখো যে শিল্পের অবস্থানের উপরেতে মজুরি, মানে শ্রমিকের যে মজুরি দিতে লাগে, শ্রমিকের পিছনে যে ব্যয় করা যে অর্থটা, সেটারও একটা প্রভাব রয়েছে শিল্প অবস্থানের উপরেতে। তো সেটাকেও ওয়েবার ব্যাখ্যা করেছেন তার তত্ত্বে, তো সেটাকেও আমাদের জানতে হবে। দেখো ওয়েবার যেটা বলছেন দেখো, যে তার তত্ত্বেই যে শিল্পের অবস্থানের উপরেতে পরিবহন ব্যয়ের ভূমিকা ছাড়াও শ্রমিকের মজুরি ব্যয় ওর গুরুত্ব উনি আরোপ করেছেন, এবং বস্তুতপক্ষে দেখো এই যে ন্যূনতম ব্যয়ের সাপেক্ষে নির্ধারিত কোনো একটি স্থান থেকে শিল্পটি যেখানেতে শ্রমিক সহজলভ্য সেই স্থানে সরে যেতে পারে। সবসময় যেখানেতে সব থেকে বেশি কম পরিবহন ব্যয় হচ্ছে সেই জায়গাতেই যে শিল্প স্থাপিত হবে, সেটা কিন্তু নয়, সেটা ওয়েবার নিজেই বলছেন সেটা নয়। তার কারণটা হচ্ছে যে মালিক পক্ষ এটাও দেখবেন যে যেখানেতে আমার শ্রমিক আমি সুলভে পাবো এবং সস্তায় পাবো, অর্থাৎ শ্রমিকের মজুরি পিছু আমাকে কম টাকা ব্যয় করতে হবে, তাহলে শিল্প কিন্তু সেখানে তো সরে যেতে পারে সেইখানেতে। এবং এক্ষেত্রে এই শ্রমিকের দক্ষতা, মজুরির হার ন্যূনতম পরিবহন ব্যয় অপেক্ষা এই শ্রমিক কেন্দ্রিক অবস্থানের দিকে শিল্পকে আকর্ষণ করে। মানে এই যে শ্রমিকের যে দক্ষতা, মানে স্কিল্ড লেবার, এবং তার যে মজুরির মানে হার যে ন্যূনতম যে মজুরি, যেটা কম কম মজুরি দিয়ে যদি ভালো দক্ষতা সম্পন্ন শ্রমিক যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে শিল্প অনেক ক্ষেত্রে এই ন্যূনতম পরিবহন ব্যয়যুক্ত স্থান থেকে আস্তে আস্তে এই যে দক্ষ শ্রমিক, দক্ষ এবং ন্যূনতম মজুরি প্রদানকারী শ্রমিক কেন্দ্রিক যে অবস্থান আছে, সেইখানেতে শিল্পটা চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে দেখো তিনটে পদ্ধতির সাহায্যে এটাকে নির্ধারণ করা কথা, মানে এই যে ওয়েবার বলছেন যেটা আর কি, যে ওয়েবার এই ন্যূনতম মজুরি ব্যয় তিনটে পদ্ধতির সাহায্যে নির্ধারণ করেছেন ওনার তত্ত্বতে। একটা হচ্ছে মজুরি সূচক,
একটা হচ্ছে শ্রম গুণক আর একটা হচ্ছে ক্রিটিক্যাল আইসোডাপেন। তো তিনটে বিষয়কে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আসি হচ্ছে দেখো মজুরি সূচক। এই মজুরি সূচকটা হচ্ছে দেখো যে মজুরি সূচক হলো উৎপাদিত পণ্যের একক প্রতি গড় মজুরি, এইটা। আর ওয়েবারের মতে শিল্পের মজুরি সূচক বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পের শ্রমকেন্দ্রিক অবস্থানের ঝোঁক বা প্রবণতাও বাড়তে থাকে। অর্থাৎ মজুরি সূচক যত বাড়বে তত দেখা যাবে যে হচ্ছে সেই শিল্পটা হচ্ছে শ্রমিক কেন্দ্রিক হতে থাকবে। মানে যেখানে সুলভে শ্রমিক পাওয়া যাবে, কম টাকাতে শ্রমিক পাওয়া যাবে, কম মজুরি দিতে লাগবে শ্রমিকের কে, সেই জায়গার দিকে আস্তে আস্তে শিল্পটা সরে যাওয়ার ঝোঁক বাড়বে। আর শ্রম গুণক বলতে ওয়েবার যেটা বুঝিয়েছেন দেখো যে এই যে উৎপাদিত পণ্যের একক ওজন প্রতি মজুরি এবং পরিবহনযোগ্য উৎপাদিত পণ্য ও কাঁচামালের সম্মিলিত ওজনের অনুপাতকে শ্রম গুণক বলা হয়। আর ওয়েবারের মতে যে স্থানে শ্রম গুণক যত কম সেখানেতে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি। আর লাস্ট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল আইসোডাপেন। ক্রিটিক্যাল আইসোডাপেন বলতে ওয়েবার যেটা বুঝিয়েছেন যে দেখো এই যে ন্যূনতম শ্রমিকের মজুরি ব্যয় ও মোট পরিবহন ব্যয় নির্দেশক কাল্পনিক রেখার নাম হচ্ছে এই ক্রিটিক্যাল আইসোডাপেন। আর এই রেখা বরাবর শিল্প স্থাপন করা সব থেকে বেশি লাভজনক বলে ওয়েবার মনে করেন। এরপরেতে দেখো আর একটা বিষয় আছে ওয়েবারের তত্ত্বে, সেটা হচ্ছে যে বিকেন্দ্রী ভবনের প্রভাব। অর্থাৎ শিল্প যখন এক স্থান থেকে আরও বিভিন্ন স্থানের দিকে যখন সরে যেতে থাকে, অর্থাৎ বিকেন্দ্রী ভবন হতে থাকে, সেই বিকেন্দ্রী ভবনেরও প্রভাব শিল্পের অবস্থানের উপরেতে কিভাবে পড়ে সেটাও এবার তার তত্ত্বে ব্যাখ্যা করেছেন। তো সেটা এবার দেখে নেওয়া যাক। দেখো যে ওয়েবার বলছেন, দেখো যে ওয়েবারের মতে এই শিল্পের অনুকূল অবস্থানের ক্ষেত্রে শুধু ন্যূনতম ব্যয় অথবা ন্যূনতম মজুরির ব্যয় প্রভাব বিস্তার করে না। মানে শুধুমাত্র আমরা যে দুটো বিষয় এতক্ষণ ধরে যে দীর্ঘ আলোচনা করলাম, অর্থাৎ একটা হচ্ছে ন্যূনতম পরিবহন ব্যয়, অর্থাৎ সবথেকে কম পরিবহন ব্যয় কোথায় হবে, আর ন্যূনতম মজুরি মানে শ্রমিককে কত কম মজুরি দেওয়া যেতে পারে সেইটা। এই দুটো যে ব্যয়, এই দুটো ব্যয় যে সবসময় প্রভাব বিস্তার করে সেটা নয়। আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে যে কোনো একটি স্থানে বিভিন্ন ধরনের শিল্পের সমাবেশ ঘটলে সেখানেতে শিল্প এই যে প্রযুক্তি সহকারী শিল্পের বিকাশ, শিল্পের পরিকাঠামোগত সুবিধা ইত্যাদি বাড়তি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। আর এর ফলেতে উৎপাদন ব্যয় অনেক কম হয়, নতুন নতুন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বাড়ে। আর শিল্পের এইরূপ সমাবেশ ঘটলে আবার জমির দাম বৃদ্ধি পায়। আর পণ্যে মানে পণ্যদ্রব্য গুদামজাত করার জন্য প্রয়োজনীয় জমি পাওয়ারও অসুবিধা হয়। আর পরিবহনগত সমস্যা ইত্যাদির সৃষ্টি হয়। তখন কি হয় দেখো এই শিল্প তখন কি হয় এই বিকেন্দ্রিক ভবন হতে থাকে। মানে যখন দেখা যায় যে একটা স্থানেতে অনেকগুলো শিল্প একসঙ্গে সমাবেত হয়েছে, সেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু সেই সমাবেশ হওয়ার কারণেতে কতগুলো প্রবলেমও তৈরি হয়। যেমন দেখো এই জমির দাম বৃদ্ধি পায়, মালপত্র মানে শিল্পজাত মানে যে পণ্যদ্রব্য আছে সেগুলোকে এই যে স্টোরেতে রাখার একটা সমস্যা তৈরি হয়। এছাড়া এছাড়া দেখো পরিবহনগত সমস্যাও একটা সৃষ্টি হয়। কারণ সব শিল্পের একসঙ্গে সমাবেশ হয়েছে যেহেতু, কিন্তু সবাই তার শিল্পজাত দ্রব্যকে পরিবহন করবে। তো সেই কারণে পার্টিকুলার একটা নির্দিষ্ট শিল্পের সেখানেতে পরিবহনগত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। তো যে কারণে দেখা যায় যে তখন এই শিল্প দেখা যায় যে ওই যে কেন্দ্রীভূত যে এলাকাটা যেটা রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে বিকেন্দ্রীভবন হতে থাকে, ডাইভার্ট করতে থাকে আশপাশের বিভিন্ন অঞ্চলগুলোর দিকে। তো এটাও একটা বড় ভূমিকা নিয়ে থাকে এই শিল্পের বিকেন্দ্রীভবন শিল্পের অবস্থানের ক্ষেত্রে। আর সব শেষেতে দেখো ওয়েবারের এই যে তত্ত্বটা, এই যে দীর্ঘ যে আলোচনা করা হলো ওয়েবারের তত্ত্বটাতে, তো এই তত্ত্বের কিছু সমালোচনা আছে, কিছু দুর্বলতর জায়গা আছে যেগুলো সমালোচিত হয়েছে। তো সেগুলোকেও আমাদের একটু জানতে হবে। তো দেখো যে ওয়েবারের তত্ত্বে যেটা বলা হয় যে এই ওয়েবারের তত্ত্ব অনুযায়ী এই সমগ্র যে অঞ্চলের যে প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশ হতে হবে এক এবং অভিন্ন। যেটা ওয়েবারের প্রথম অনুমানেতে আমরা পাই। ওয়েবার যেটা প্রথম অনুমান যেটা করছেন আরকি। কিন্তু বাস্তবেতে এরকম অঞ্চল পাওয়াটা কিন্তু সম্ভব নয়। দ্বিতীয়ত দেখো যেটা বলা হয়েছে সমালোচনাতে, সেটা হচ্ছে যে শিল্পের অবস্থান নির্ণয়ে ওয়েবার কেবল পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরি এবং শিল্প সমাবেশের সুবিধা, এই ৩ টি বিষয়ের উপরেতে
তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু এই শিল্পের অবস্থানের ক্ষেত্রে জলবায়ু, ঐতিহাসিক কারণ, তারপরে মানে যে মানে কর নীতি এবং সরকারি সাহায্য ইত্যাদি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো ভূমিকা নিয়ে থাকে। আর ৩ নাম্বার দেখো যে ওয়েবারের ব্যয় মানে ওয়েবার পরিবহন ব্যয় হিসাব করেছেন শুধুমাত্র ওজন এবং দূরত্বের ভিত্তিতে। কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন পরিবহন সংস্থার মূল্যনীতি, পণ্যের প্রকৃতি, পরিবহন ব্যবস্থার গুণাগুণ, ভূমিরূপের ধরন প্রভৃতিও হচ্ছে পরিবহনের ব্যয়কে মানে পরিবহনের জন্য যে ব্যয়টা করতে হয় সেটা কিন্তু এই যে বিষয় যেগুলো রয়েছে এর উপরেতে নির্ভর করে থাকে। সবসময় যে এই পণ্যের ওজন আর দূরত্ব যে পরিবহন ব্যয়কে নিয়ন্ত্রণ করে তা নয়। তার পাশাপাশি এই মূল্যনীতি বা পণ্যের প্রকৃতি, পরিবহন ব্যবস্থার গুণাগুণ ইত্যাদি বিষয়েও নির্ভর করে। আবার দেখো ওয়েবারের তত্ত্বে পণ্যদ্রব্যের মূল্যের যে হ্রাস বৃদ্ধির প্রভাব সেইটা বিবেচিত হয়নি। সেটা আমরা তত্ত্বটাকে বিশ্লেষণ করলে বা পড়লে আমরা সেটা বুঝতে পারি। তারপরে দেখো যে ওয়েবারের তত্ত্ব অনুসরণ করে এই যে ন্যূনতম ব্যয়যুক্ত স্থানে শিল্প নাও স্থাপিত হতে পারে। যেটা ওয়েবার বলছেন, যে জোর দিয়ে উনি বলছেন যে যেখানটাতে সবথেকে বেশি ব্যয় করতে হবে, মানে ন্যূনতম ব্যয় যে জায়গাটাতে হবে সেখানেতেই শিল্পটা স্থাপন হবে। কিন্তু সেটাও সবসময় হবে না। তার কারণটা হচ্ছে এই সরকারি উদ্যোগ বা সামরিক প্রয়োজন, পরিকল্পিত শিল্প ব্যবস্থাপনা বা বন্দর কেন্দ্রিক অবস্থান, সুষম আঞ্চলিক উন্নয়ন বা শিল্পের বিকেন্দ্রীকরণের জন্যে বহু শিল্প আছে যেগুলো হচ্ছে ন্যূনতম পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলে বা এই ন্যূনতম মজুরি অবস্থানেতে স্থাপিত না হয়ে অন্য জায়গাতে গড়ে উঠতে পারে। তো এই ৫ টা হচ্ছে ওয়েবারের তত্ত্বের গুরুত্বপূর্ণ মানে সমালোচনার দিক যেটা। তো আজকের এই ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। আশা করি তত্ত্বটি সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।